তো ভাবছিলাম যে টিকা দিলে হয়তো ভালো হয়ে যাইব। টিকা দেওয়ার পরে 8-10 দিন পরে জ্বর হয়েছে, তখনই হাম ধরা পড়ছে। সাম্প্রতিক সময় টিকা নেওয়া শিশুরও হাম হয়। শঙ্কিত অভিভাবকরা আক্রান্ত হলেও জটিলতায় ঝুঁকি নেই বলছেন চিকিৎসক। হাম মুক্ত ঘোষণা, বিভিন্ন দেশেও ফিরেছে এ রোগ। বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান মারা গেছেন। বাদ জোহর জানাজা শ্রদ্ধা জানাতে বিকেলে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বনানী কবরস্থানে দাফন। আওয়ামী আমল থেকে অন্তর্বর্তী সরকার বারবার বদলেছে কারিকুলাম। জিম্মি হয়েছে শিক্ষার্থীরা। নতুন পাঠ্যপুস্তক দিয়ে ব্যস্ততা এনসিটিবির, কাজ চলছে যুগোপযোগী করার। দালাল চক্রের খপ্পরে নাজেহাল রোগী। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে পদে পদে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। রোগী ভাগিয়ে নিচ্ছে অন্য ক্লিনিকে। র্যাবের জালে 15 সদস্য। এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 প্রবাসী বাংলাদেশি নিহত। দুজনের বাড়ি সাতক্ষীরায়। সকালের সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। চলমান টিকাদান কর্মসূচিতে টিকা নেওয়া শিশুরও হামে আক্রান্ত হয় শঙ্কিত অভিভাবকরা। যদিও চিকিৎসকরা বলছেন আক্রান্ত হলেও জটিলতার ঝুঁকি নেই এসব শিশুদের। এদিকে হাম মুক্ত ঘোষণা করা বিশ্বের বিভিন্ন দেশেও ফিরেছে হাম, তবে মৃত্যুহার সবচেয়ে বেশি বাংলাদেশে। এর জন্য তুলনামূলক অনুন্নত চিকিৎসা ব্যবস্থা ও সচেতনতার অভাবকে দুষছেন চিকিৎসকরা। মনির হোসেনের প্রতিবেদন। দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ঠেকাতে গত মাস থেকেই শুরু হয় জরুরি হাম রুবেলা টিকাদান, যা ধাপে ধাপে চলছে সারা দেশে। 6 মাস থেকে 5 বছরের শিশুর টিকাদানে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও টিকার পর আবারও আক্রান্ত হওয়া নিয়ে আছে তাদের দুশ্চিন্তা। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি শিশুদের কারো কারো আছে এমন লক্ষণ। বলছি যে আমার বাবুর শরীরে ঘামাচির মতো ছোট ছোট আছে, আর বাবুর পাতলা পায়খানা হয়েছে, আর কিছুদিন আগে 1 মাস আগে জ্বর ছিল। তো বাবুর কি টিকা দিতে পারবেন? দেখেন আগে ভালো করে চেক করে দেখেন, ঘামাচি আছে ছোট ছোট, কোনো সমস্যা নাই দেন। ওই টিকা দেওয়ার পর থেকে আমার মাইয়া শরীরে জ্বর এসব হ্রাস বাড়িয়েছে, বেশি বেশি করে অসুস্থ হয়ে গেছে। টিকা দিয়েছি মনে করেন যে 15-20 দিন হয়েছে। টিকা দেওয়ার পরে 8-10 দিন পরে জ্বর হয়েছে, তখনই হাম ধরা পড়ছে। আমরা তো ভাবছিলাম যে টিকা দিলে হয়তো ভালো হয়ে যাইব, বা টিকা দিলে হয়তো আপনার এই আর এটা নাও হইতে পারে, কিন্তু টিকা দেওয়ার পরে যে এটা হইতেছে এটাই একটু শঙ্কায় আছে আর কি সবাই। টিকা দেওয়ার পরে তো এটা হওয়ার কথা না। যদিও চিকিৎসকরা বলছেন টিকা নেয়ার পর শিশুরা আক্রান্ত হলেও নেই বড় জটিলতার ঝুঁকি। শরীরে টিকা কার্যকর হওয়ার আগেই বাসা বেঁধেছে ভাইরাস। টিকা নেওয়ার পরপরই আক্রান্ত হলেই যে তার মধ্যে ইমিউনিটি চলে আসছে তা কিন্তু না। একটা টিকা নেওয়ার পরে তার মধ্যে ইমিউনিটিটা পুরোপুরি এস্টাবলিশ হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তো সেই অবস্থায় এরপর যদি কেউ হামে আক্রান্ত হয়, হামে আক্রান্ত হতে পারেন, কারণ কোনো টিকায় 100% ফুল প্রোটেকশন দেয় না কোনো টিকাই। কিন্তু যদি আক্রান্ত হয় তাদের মধ্যে যেহেতু আগে থেকে কিছুটা ইমিউনিটি থাকে, ফলে দেখা যায় তাদের কমপ্লিকেশনটা হওয়ার চান্স কম থাকে। ফলে দেখা যায় যে তাদের মধ্যে হাম হলেও তাদের মধ্যে হয়তো মর্টালিটি রেটটা কম থাকে না। এদিকে হাম মুক্ত হওয়া বিশ্বের বিভিন্ন দেশেও ফিরেছে নতুন করে, যদিও মৃত্যুহার বেশি বাংলাদেশে। কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাব ও পুষ্টিহীনতায় বেড়েছে মৃত্যু। ইউরোপ, আমেরিকা বা ইউএসএ তে কিন্তু একসময় অনেক আগেই হামকে কিন্তু হামমুক্ত ঘোষণা করে দেওয়া হয়েছিল, একসময় অনেক আগেই। বাংলাদেশকে তো আমরা এখন পর্যন্ত হামমুক্ত ঘোষণা করতে পারিনি, একবার করতে পারিনি। ওরা অলরেডি হামের মুক্ত ঘোষণা করে দিয়েছিল, সে 2010 সালের আগেই করে দিয়েছিল। ওই দেশের থেকে বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে যে ওই দেশের যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা, রোগীদের পুষ্টির অভাব যেহেতু কম থাকে, এবং ওখানে চিকিৎসা ব্যবস্থা যেহেতু আরেকটু উন্নত, বেটার চিকিৎসা, এবং মানুষজনের সচেতনতা অনেক বেশি, ফলে ওই দেশের মৃত্যু হারটা দেখা যায় কম্পারেটিভলি অনেক কম থাকে। আমাদের দেশে যেহেতু একটা, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, মানুষের মধ্যে সচেতনতার একটা অভাব, 2 নম্বর বলছে অপুষ্টি একটা সমস্যা। এইগুলোর কারণে আসলে বেশি গেলে আমাদের দেশে রেটটা দেখা যাচ্ছে উন্নত অনেক দেশের তুলনায় কিছুটা বেশি থাকে। আসন্ন ঈদের ছুটিতে শিশুর স্বাস্থ্যবিধি ঠিক রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান চিকিৎসকদের। বাসার মধ্যেই থাকেন, বাসার মধ্যেই রাখুন, আর যদি যেতেই হয় তাহলে বাচ্চাকে যত সম্ভব অন্য বাচ্চাদের থেকে দূরে রাখুন। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিভে গেল বাংলা নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও অভিনয় শিল্পী সংঘের আজীবন সদস্য
মঞ্চ সারথি আতাউর রহমান মারা গেছেন। সোমবার রাত 11টা 50 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর মগবাজারে জানাজা শেষে বিকেলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, দাফন করা হবে বনানী কবরস্থানে। মঞ্চকুসুমের আলোকছটা আর নির্দেশনার মুন্সিয়ানা সবই এখন স্মৃতি। 10 দিন আইসিইউতে যুদ্ধের পর থামল বাংলা নাটকের এই দিকপালের জীবনযাত্রা। সোমবার রাত 11টা 50 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঞ্চসারথি আতাউর রহমান। 21 পদক ও স্বাধীনতা পদক প্রাপ্ত গুণী এই নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা নাটকের বাগবদলে যার অবদান অবিস্মরণীয়, সেই আতাউর রহমান চলে গেলেও তার সৃষ্টি আর কর্ম যুগ যুগ ধরে পথ দেখাবে নতুন প্রজন্মের নাট্যকর্মীদের। মুখটা দেখে আমি চোখটা বন্ধ করছি এবং আমার চোখ দিয়ে পানি এসে গেছে। এরকম ভালো মানুষ আমি আর পাবো না, আমার জীবনে পাবো না। 2 তারিখ থেকেই উনি লাইফ সাপোর্টে ছিলেন। ওনার নামের আগে মঞ্চ সারথি ওনার পেয়েছিলেন। উনি স্বাধীনতা পুরস্কার, তারপর 21 পুরস্কার প্রাপ্ত উনি। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান আতাউর রহমান। মঙ্গলবার বাদ জোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে মরহুমের নিজ বাসভবনের সামনে খোলা মাঠে প্রথম জানাজা হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমার জন্য আমার বাবা একটা আকাশ ছিল, আমার আকাশটা আসলে চলে গেল। আমার দাদির যে কবর আছে বনানী গোরস্থানে, তার ওখানেই তাকে দাফন করা হবে। একটা কবিতার লাইন তার কাছে মনে ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সেগুলো তার কবরে দিতে বলেছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে আতাউর রহমানকে দাফন করা হবে বনানী কবরস্থানে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের 16 বছর ও অন্তর্বর্তীকালীন সরকার বারবার পোস্টমর্টেম হয়েছে শিক্ষা কারিকুলামে। স্থায়ী কারিকুলাম না থাকায় বিপাকে পড়তে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। ভুক্তভোগীরা বলছেন, অদূরদর্শী পরিকল্পনায় বারবার জিম্মি হচ্ছে শিক্ষার্থীরা। দাবি উঠেছে দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানালেন, কাজ চলছে একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা সংস্কারের। শাহিনুর রহমানের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। কখনো সৃজনশীল, কখনো অভিজ্ঞতা ভিত্তিক, আবার কখনো মূল্যায়নের নতুন ছক। বারবার বদলে যায় পলিসি। আওয়ামী লীগের গত 16 বছরের শাসনে সাধারণ শিক্ষার্থীরা পরিণত হয় শিক্ষার মাঠের গিনিপিগ। বছর ঘুরতেই বদলে যায় কারিকুলাম, হিসাব মেলে না পাঠ্য বইয়ের ভেতরে বাইরে। এতে তৈরি হয় বড় ধরনের শিখন ঘাটতি। প্রত্যেক বছর আলাদা আলাদা কারিকুলাম এসেছে, আমরা বেসিক ফাউন্ডেশন আমাদের মধ্যে ক্রিয়েট হওয়া সম্ভব হয় নাই। স্ট্রং প্র্যাকটিক্যাল একটা শিক্ষা ব্যবস্থা দরকার, যা আমাদের ভবিষ্যতে উন্নয়ন বয়ে আনতে পারে। অন্যান্য বিশ্বের সাথে যদি আমরা আমাদের শিক্ষাকে অ্যাটাচ করতে চাই, তখন আমাদের প্রজন্মের মানুষটাও বুঝতে হবে 25 বছর পর আমাদের দেশীয় বা আন্তর্জাতিক বাজারে কোন মার্কেটগুলো, কোন জবগুলো বা ক্যারিয়ারগুলো বেশি আমাদের ফলপ্রসূ হবে, সেই অনুসারে যেন কারিকুলাম বানায়। প্রচ্ছদ থেকে শুরু করে ইতিহাসের অনেক চরিত্র বদলে গিয়ে সেখানে এখন স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে দেয়ালচিত্র বা গ্রাফিতি। আবার বিজ্ঞানের সেই বিতর্কিত বিবর্তনবাদ এখন শুধু ইতিহাস, তার বদলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন আর আমাদের চারপাশের বাস্তব বিজ্ঞান। এদিকে 7ম শ্রেণীর বিতর্কিত শরীফার গল্প বা ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয়টি শিক্ষার্থীদের মানসিক বিকাশের সাথে অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় বাদ দেওয়া হয়েছে। 2026 সালের পাঠ্য বইয়ে প্রতিটি ক্লাসে বিশেষ গুরুত্ব পেয়েছে জুলাই বিপ্লব আন্দোলন, ছাত্র জনতার কথা ও ফ্যাসিবাদী অবসানের তথ্য। ইতিহাস ও বাংলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও 1990-এর গণ অভ্যুত্থানের কথা তুলে ধরা হয়েছে। এছাড়া 5ম শ্রেণীর গণিত বইয়ে শেখার পদ্ধতিকে আরও আধুনিক ও মুখস্থ নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনের সমস্যা সমাধানে জোর দেওয়া হয়েছে। ইংরেজি বইয়ে শিক্ষার্থীদের সাহসিকতা ও বৈশ্বিক অঙ্গনে তাদের অর্জন নিয়ে একটি অধ্যায় যোগ করা হয়েছে। আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ তুলে ধরতে আরও একটি অধ্যায় যোগ করা হয়েছে। আওয়ামী লীগ আমল থেকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থাকে পাঠানো হয়েছে লাইফ সাপোর্টে। ফের নতুন পাঠ্যপুস্তক নিয়ে ব্যস্ত এনসিটিবির কর্মকর্তারা।
1 নম্বর 26 থেকে পাণ্ডুলিপি প্রণয়নের কাজ শুরু করব এবং এটাও আমরা আশা করছি যে 15 জনের মধ্যে আমরা আমাদের যে প্রিন্টিংয়ের যে কাজটা সেটা শুরু করব। আশার বাণী শোনালেন নতুন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। জানালেন বিশ্বমানের শিক্ষার সাথে তাল মেলাতেই করা হচ্ছে নতুন শিক্ষানীতি। যেহেতু আমাদের 1 কোটি প্লাস স্টুডেন্টস, হয়তো পার ক্লাস আমরা 2000-5000 স্টুডেন্ট দিয়ে পাইলটিং করব, 6 মাসের পাইলটিং করব। 6 মাসের পাইলটিংয়ের পর ভুল ত্রুটিগুলো ধরে তারপর এটা মাস স্কেলে যাবে। আমাদের পিটিআইগুলোতে ওই কারিকুলাম ভিত্তিক ট্রেনিংয়ের প্রোগ্রাম শুরু করে দেব, মাস্টার ট্রেনার্স তৈরি হয়ে যাবে। আমরা উপজেলা ভিত্তিক টিচার ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। বিশেষজ্ঞদের মতে দক্ষ জনবল আর পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এমন আমূল পরিবর্তন সম্ভব না। শিক্ষাক্রমের আলোকে কারিকুলামের ভিতরে দেখে পরিমার্জনের জায়গাটা ঠিক করতে পারেন যে এই জায়গায় আমার পরিবর্তন হতে হবে, সেটা আপনি আইডেন্টিফাই করে রাখেন। পাশাপাশি যে বইগুলো 27 সালে যাবে সেটার ভিতরে যে রিভিউগুলো, সেখানে বানান থেকে শুরু করে কন্টেন্ট যে মাঝখানে যে ফেলে দিছে এগুলোকে সিকোয়েন্স ঠিক করা। বিশ্লেষক, শিক্ষক বা শিক্ষার্থী সবাই এক বাক্যে বলছেন শিক্ষা ব্যবস্থা কোনো রাজনৈতিক ল্যাবরেটরি নয়। শিক্ষা খাতের এই সংকট কি কাটবে সচিবালয়ের আশ্বাসে, নাকি এনসিটিবির বিশেষজ্ঞহীন আমলাতান্ত্রিক জটে আটকে থাকবে ভবিষ্যৎ? এই প্রশ্ন এখন কোটি শিক্ষার্থীর। খামখেয়ালি আর ভুল শুধরে শেষ পর্যন্ত শিক্ষা খাত কি পেশাদারিত্বের পথে ফিরবে? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর জানাতে গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাম নিয়ে যে উদ্বেগ, সেই উদ্বেগ যেন কাটছেই না অভিভাবকদের মধ্যে। আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু যে জেলা হাসপাতালে হামের যে উপসর্গ, সেই উপসর্গ নিয়ে কিন্তু প্রতিদিনই শিশুরা ভর্তি থাকছে। যদি আজকেও বলি, আজকেও কিন্তু হামের যে উপসর্গ, সেই উপসর্গ নিয়ে কিন্তু 4 জন শিশু জেলা হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে। পাশাপাশি যদি এই মাসের পরিসংখ্যান বলি, যে জেলা হাসপাতালে প্রায় কিন্তু 51 জন শিশু চিকিৎসা নিয়েছে। গড়ে যদি বলি যে প্রতিদিন 5 থেকে 6 জন শিশু কিন্তু যে হামের যে উপসর্গ, সেই উপসর্গ নিয়ে ভর্তি থাকছেন। অভিভাবকরা যেটি বলছেন যে শিশুদের প্রথমে জ্বর, তারপরে গায়ে ব্যথা, তারপরে কিন্তু তাদের শরীরে কিন্তু রেশ উঠছে। এই রেশের পরে কিন্তু তারা স্থানীয়ভাবে চিকিৎসা করেছেন। চিকিৎসা করেও তারা কাজ না হয়ে কিন্তু জেলা হাসপাতালে ভর্তি করেছেন। তারপরে কিন্তু জেলা হাসপাতালে তাদেরকে হামের উপসর্গ নিয়ে তাদের হামের যে জেলা হাসপাতালে যে বিশেষিত ইউনিট, সেই ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে প্রত্যেকটা শিশু যে আসছে তাদের বয়স কিন্তু 1 মাস থেকে শুরু করে 6 থেকে 7 বছরের মধ্যে। বিশেষ করে আমরাও যেটা দেখছি যে 1 বছরের পরিসংখ্যান যদি বলি, পরিসংখ্যান অনুসারে কিন্তু শুধু শিশুরাই এখানে একেবারে 6 বছরের মধ্যে এবং 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু যে সকল শিশু, সেই সকল শিশু এখানে বেশি আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা যেটি বলছেন যে এটি নিয়ে উদ্বেগ বা উৎকণ্ঠা বা আতঙ্ক যেটি থাকে অভিভাবকদের মধ্যে, সেটি যেন না থাকে। শিশুরা জ্বরে 102 এর উপরে জ্বর গেলে, গায়ে রেশ থাকলে কিংবা তাদের অন্য যদি কোনো সংক্রমণ থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে হাসপাতালে নেওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। আমরা দেখছি যে হামের যে ঝুঁকি, সেই ঝুঁকি এড়াতে কিন্তু জেলাব্যাপী টিকাদান কর্মসূচি, যেটি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু সেই টিকাদান কর্মসূচিও চলছে। সবচেয়ে জেলায় যে সমস্যাটি, সেটি হচ্ছে যে একজন শিশু যখন হামা আক্রান্ত হয়ে পড়ে বা উপসর্গ দেখা দেয়, তাদেরকে যে তার যে ডিটেক্টেড করা, তার যে শনাক্ত করা, সেটি নিয়ে তারা সমস্যায় পড়েন সবচেয়ে বেশি। যেহেতু ঢাকায় তার নমুনা সংগ্রহ বা পাঠানোর হয় এবং সেখান থেকে কিন্তু শনাক্ত হওয়ার পরে তাকে আমরা হাম আক্রান্ত বলতে পারি। তো এই ছিল গাইবান্ধা জেলা হাসপাতাল থেকে হাম উপসর্গে ভর্তির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে। সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার বদলে দালাল চক্রের খপ্পরে পড়ে নাজেহাল রোগী। ভর্তি, বেড, টেস্ট সবকিছুতেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। কেবল তাই নয়, রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে। এই চিত্র রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে র্যাবের ছদ্মবেশে অভিযানে দালাল চক্রের 15 সদস্য ধরা পড়ে। 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন শত শত অসহায় মানুষ, কিন্তু হাসপাতালে ঢোকার আগেই দালাল আর অসাধু কর্মচারীদের খপ্পরে পড়ছেন তারা।
টেস্টের সিরিয়াল দ্রুত পেতে ভর্তি হতে কিংবা একটি বেডের জন্যও রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। ডাক্তারের সামনে যে একজন লোক ডিউটি করে ও দেখে, ও দেখে ও তদারকি শুরু করে, সিট নাই বা অমুক নাই, ভর্তি হওয়া যাইবে না, 2-3 দিন লেট করতে হইবে, এরকম নানা রকম ভয়ভীতি দেখাইয়া সর্বনিম্ন হলে 1000-2000 করে টাকা নেয়। এক্সরে করতে গেলে সিরিয়াল ধরতে হয়, এখন সিরিয়ালে অনেক হয়, ওই জায়গায় কিছু দিলে ধরেন কাজটা আমাদের আগে যায়। 1000 দিছি, পরে ছিটাই না দিয়ে গেছে, কয় আরো 100 দেন, দিছি। চাদর বিছায় বুয়াগো দিতে লাগে, বুয়ারা কয় 200 টাকা লাগবো, দিছি। সব কিছুতেই টাকা লাগতেছে, টাকা ছাড়া এখানে কোনো, আমরা জানি সরকারি হাসপাতাল, গরিব মানুষ আসছে। অনুসন্ধানের সময় অভিযোগ আসে হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী রোগীদের কাছ থেকে টাকা আদায়ে জড়িত। সময় সংবাদকে দেখে দ্রুত নার্সকক্ষে ঢুকে পড়েন ওই কর্মী। এরপর তার উপস্থিতি অস্বীকার করেন কর্তব্যরত কয়েকজন নার্স। প্রশ্ন হচ্ছে, একজন পরিচ্ছন্নতা কর্মীকে আড়াল করতে কেন এত তৎপরতা? ওয়ার্ড মাস্টারকে বলছিলাম, পরে আমার রাখছিল, তাই আমরা ওই জন্য কাম কাজ করি, লোকে খাই দেয়, এরম থাকি। বেতন কে দেয়? আমার কোনো বেতন নাই স্যার। সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা যেখানে ফ্রি, সেখানে টাকা ছাড়া যেন কোনো কিছুই সেবা পাওয়া সম্ভব হয় না। অসাধু কর্মচারী আর দালালদের ধরতে রোগী সেজে হাসপাতালের ভেতরে কয়েকজন র্যাব সদস্য। কিছুক্ষণের মধ্যেই রোগী ভাগিয়ে নিতে এগিয়ে আসেন এক দালাল। সেখান থেকে শুরু হয় নাটকীয় অভিযান। সরকারি রেট হলো 900 টাকা, আর ওদের 1500-2000 যে যেমন নেয়। র্যাবের ফাঁদে পা দিয়ে একে একে ধরা পড়ে চক্রের 15 সদস্য। মাসে 6 থেকে 12,000 টাকার বিনিময়ে তাদের নিয়োগ দেয় মহাখালীর রাফা সেবাসহ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। 50 টাকা 100 টাকা একটা ভর্তি করে দিলে 200 টাকা 300 টাকা এরকম দেয়। একজন স্যার আমাদের ওখানে বসে, তখন এই রুগীটারা আমরা এখান থেকে যদি রিপোর্টগুলো আর্জেন্ট করাই যাইতে চাইছে, তখন আমরা তারা নিয়ে বিল করাই। যদি রুগীগুলো কেউ দেয় এখান থেকে, তাদেরকে আমরা বাদবাকি কমিশনটা দিই। আমি যে এসে আসছি কোম্পানিতে সেবা জিজ্ঞাসাবাদ শেষে 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আমাদের কাছে ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, তো সে তার উপরে আমরা বিভিন্ন মেয়াদে, আমরা প্রায় 13 জনকে আমরা বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছি, বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি তাদেরকে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে তারাও এ ব্যাপারে সচেতন হয়, যাতে ভবিষ্যতে ধরনের কাজ আর না হয়। শুধু অভিযান নয়, হাসপাতাল থেকে দালাল চক্রকে স্থায়ীভাবে নির্মূলের দাবি রোগীদের। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মধ্যস্থভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারগুলো অস্থির বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। জানান, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও মন্তব্য জামাত আমিরের। বলেন, সংসদের 300 সদস্য যদি চান, তবে একদিনের মধ্যেই দেশের সব বাজারে চাঁদাবাজি বন্ধ সম্ভব। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা মুক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। আসন্ন বাজেটে ঘাটতির পরিমাণ প্রায় 2,35,000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা মনে করেন, বিশাল এই ঘাটতিতে চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার। এমন প্রেক্ষাপটে রাজস্ব বাড়িয়ে ব্যাংক নির্ভরতা থেকে দূরে থাকার পরামর্শ অর্থনীতিবিদের। নতুবা চাপে পড়বে বেসরকারি বিনিয়োগ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ না নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দফতর থেকে দফতরে এখন জাতীয় বাজেটের হিসাব নিকাশ। আসন্ন 2026-27 অর্থ বছরের জন্য আয় ব্যয়ের চুলচেরা অঙ্ক কষছে নতুন সরকার। প্রাথমিক তথ্য আসছে, বাজেটের আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। বছর জুড়ে সরকারি ব্যয়ের বিশাল আর্থিক পরিকল্পনায় এবার রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। ঘাটতি থাকবে 2,35,000 কোটি টাকা, যা মোট বাজেটের 4 ভাগের 1 ভাগ।
সরকারের লক্ষ্য অভ্যন্তরীণভাবে 1,19,000 ও বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করবে এই বিশাল ঘাটতি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের দ্বারস্থ হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়া যাবে না। বাণিজ্যিক ব্যাংকের উইন্ডো থেকে যে ঋণটা গ্রহণ করে সেখানেও তাও সরকার এর এই ঋণের পরোক্ষ একটা প্রভাব কিন্তু আসলে বেনিফিট যেটা হচ্ছে সাধারণ জনগণের কাছে যায়, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে টাকা আমানত রাখে হচ্ছে সাধারণ জনগণ। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উইন্ডো থেকে সরকার যে ঋণটা গ্রহণ করে এটা কিন্তু সরাসরি হচ্ছে ইনফ্লেশনে হিট করে। মূলত কম রাজস্ব প্রবৃদ্ধি, ভর্তুকি বাড়ানো ও ঋণের সুদ পরিশোধের চাপের কারণে বাড়ছে বাজেট ঘাটতি। তবে সরকারের নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী ব্যাংক খাতে বাড়তি চাপ দেখছেন না ব্যাংকাররা। সরকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, ব্যাংক খাত থেকে হয়তো সরকার এরকম আগের সরকারের মতো এরকম তারা ঋণ নেবে না। কাজে আমরা মনে করি না যে সরকারের কার্যকলাপ কারণে, উদ্যোগের কারণে ব্যাংকের উপর একটা বাড়তি প্রেশার পড়বে, সেটা মনে করি না। সরকারের বিভিন্ন সোর্স আছে যে ব্যাংক খাত থেকে না নিয়ে বিভিন্ন ধরনের সুযোগ তো আছে, সেগুলো সরকার করতে পারে, সেগুলো অনেক। চলতি অর্থ বছর ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা, কিন্তু প্রথম 10 মাসেই লক্ষ্য অতিক্রম করেছে দুই সরকার। এমন ধারা আগামী অর্থ বছর চলতে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ আরও কমার শঙ্কা বিশ্লেষকদের। সরকার সাধারণত এই যে পরিমাণ অর্থ বড় করে এরা মূলত অনুৎপাদনশীল খাত বা অনুন্নয়ন ব্যয় মেটানোর জন্য এইগুলো কিন্তু খরচ করে থাকে। কিন্তু বেসরকারি উদ্যোক্তারা যখন বড় করে, যে রেটে বড় করে তার চেয়ে সাধারণত বেশি রেটে রিটার্ন জেনারেট করতে চায়, এবং তারা এই বিনিয়োগটা যদি ত্বরান্বিত করতে পারে তাহলে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দারিদ্র্য বিমোচন তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সহযোগিতার হয়ে থাকে। তাহলে এই ধারা থেকে আসলে বের হয়ে আসা উচিত। বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে অর্থনীতি গতিশীল হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে প্রতি বছর আমের উৎপাদন বাড়লেও সরকারি উদ্যোগ না থাকায় হচ্ছে না রফতানি। ব্যবসায়ীরা বলছেন, রফতানিযোগ্য আম উৎপাদন করতে প্রয়োজন প্রশিক্ষণ। শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবিতে রিপোর্ট। লিচুর রাজধানী খ্যাত দিনাজপুরে আবাদ হচ্ছে বাড়িচার, আম্রপালি, হাড়িভাঙা, হিমসাগর ও ব্যানানা ম্যাঙ্গো সহ 7 প্রজাতির আম। প্রতি বছর উৎপাদনে যুক্ত হচ্ছে নতুন নতুন বাগান। ব্যবসায়ীরা জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে রফতানি সম্ভব উৎপাদিত আম। এজন্য প্রয়োজন সঠিক সংরক্ষণ ও প্যাকেজিং। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হবে বলে মনে করেন তারা। আমগুলার নাকি বিদেশে রপ্তানি হবে, সেজন্য আমরা 4-5 জন শ্রমিক আছি, আমরা যথেষ্ট পরিচর্যা করতেছি। বিদেশে রপ্তানি করলে দেশের সরকারও লাভবান হবে, আমরাও লাভবান হব। সবচাইতে বড় অভাব সেটা হলো আমাদের প্রশিক্ষণের অভাব। কৃষি অফিস থেকে যতটুকু আমরা সহযোগিতা পাইছি বা চাচ্ছি, ওরা অতটুকু সহযোগিতা করতে পারে না। পার্শ্ববর্তী কান্ট্রির সাথে আমাদের বিমান ভাড়া অনেক বেশি, যার জন্য আমরা আমাদের রপ্তানিতে সবচেয়ে বড় বাধা বিমান ভাড়া। কৃষি বিভাগ বলছে, সরকারি বরাদ্দ অপ্রতুল থাকায় বাগানীদের দেয়া যাচ্ছে না চাহিদা মতো প্রশিক্ষণ। যেহেতু আমাদের একেবারে লিমিটেড সংখ্যা একটা থাকে, যে আমাদের সারা বছর ধরে এই আমের উপর বা ফলের উপর মাত্র 60 থেকে 100 জনকে বা 120 জনকে আমরা প্রশিক্ষণ দিতে পারি। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই প্রায় 60 জনকে প্রশিক্ষণ দিয়েছি। এরপরেও আমরা বলেছি যে আপনারা স্থানীয়ভাবে যদি অ্যারেঞ্জ করতে পারেন, আমরা ওখানে গিয়ে প্রশিক্ষণ দেওয়াবো। এবছর দিনাজপুরে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 90,000 মেট্রিক টন। সময় সংবাদ, হিলি। চরম আবাসন সংকটে উত্তরের সবগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আবাসন সুবিধা রয়েছে চাহিদার 8%-এরও নিচে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের অতিরিক্ত খরচের চাপ বাড়ছে, একই সঙ্গে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা জীবনও। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান ও রাকিব নগরীর চকবাজারে একটি রুম ভাড়া নিয়ে থাকেন। এদের একজন মাস্টার্সের, অন্যজন 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। হলে সিট না পাওয়ায় মেসে থেকে শেষ করছেন বিশ্ববিদ্যালয় জীবন। হলে থাকলে যে সুবিধাটা পাইতাম, এক হচ্ছে প্রথমত আমি নিরাপত্তা থাকতাম, ক্যাম্পাসের এনভায়রনমেন্টের মধ্যে থাকতাম এবং পড়াশোনার পরিবেশটা পাইতাম। মেসের জীবনযাপনটা তুলনামূলকভাবে হলের জীবনযাপনের চেয়ে একটু বেশি ব্যয়বহুল, এটা আমাদের পরিবারের জন্য বহন করা একটু কষ্ট। বিশ্ববিদ্যালয়টি 7,500 শিক্ষার্থীর জন্য হলে সিট রয়েছে মাত্র 785টি। একই অবস্থা উত্তরের অক্সফোর্ড খ্যাত
কারমিকেল কলেজেরও। 20,000 শিক্ষার্থীর মধ্যে আবাসন সুবিধা পান 1232 জন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 12,000 শিক্ষার্থীর জন্য সিট 3,000। আর নিজস্ব ক্যাম্পাস না থাকায় কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমই চলছে ভাড়া ভবনে। ফার্স্ট ইয়ার এখানে আসি, দেখি যে হল নাই। আমি বর্তমানে মাস্টার্সে অধ্যয়ন করতেছি, কিন্তু এখনো কিন্তু আমি হল পাই নাই। হলের সুযোগও পাচ্ছি না, বাইরেও থাকতে হচ্ছে। যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য আসলে খুবই সমস্যা। উচ্চশিক্ষার মান ধরে রাখতে আবাসন সংকট সমাধানে দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। একজন শিক্ষার্থী যখন তার আবাসিকতাটা পায় তখন তার শিক্ষার মান বাড়ে, শিক্ষার পরিবেশ বাড়ে, তার নিরাপত্তা ঝুঁকিটা কমে আসে এবং একই সাথে তার যে আর্থিক টানাপোড়েন সেটি কমে আসে। কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের হল সংকট সমাধানে নেওয়া হচ্ছে কার্যকর উদ্যোগ। আবাসনের ব্যাপারে সরকারি যে সমস্ত সংস্থা কাজ করে তাদেরকে আমরা রিমাইন্ডার দিই বা বিভিন্ন সময়ে সেই সমস্ত হল করার জন্য তাগিদ দিই, কিন্তু বাস্তবে তো আসলে আমরা বরাদ্দ সেইভাবে পাই না। 12 তলা একটা ছেলেদের হল হবে, 12 তলা একটা মেয়েদের হল হবে, 12 তলা একটা একাডেমিক ভবন এবং এর সাথে রিসার্চ ল্যাব থাকবে। ইউজিসির তথ্য বলছে দেশের 21টি সরকারি বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থী আবাসন সুবিধা বঞ্চিত। উত্তরের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এখন সবথেকে বড় সংকটের নামই হলো আবাসন সংকট। হলগুলোতে সিট না পেয়ে মেসে বাড়তি টাকা খরচ করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে একদিকে যেমন পরিবারের উপর আর্থিক চাপ বাড়ছে, অন্যদিকে শিক্ষা জীবনও ব্যাহত হচ্ছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন সংকট সমাধানে কার্যকরী উদ্যোগ নিতে হবে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। ঋণ নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত আলুই এখন পরিণত হয়েছে গলার কাটায়। একদিকে বাজারে নেই চাহিদা, অন্যদিকে সংরক্ষণের অভাবে পচে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন আলু। এমন পরিস্থিতিতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন রংপুর অঞ্চলের কৃষক। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুরের পীরগাছার ফজলুর রহমান ও আশিকুর রহমান স্বপ্ন দেখেছিলেন আলুর ভালো দাম পেলে ঘুরবে সংসারের চাকা, কিন্তু আজ সে আলুই হয়ে উঠেছে দুঃস্বপ্ন। মজুদ রাখা আলু পচে যাওয়ায় বাধ্য হচ্ছেন ফেলে দিতে। এমন পরিস্থিতিতে ঋণের কিস্তি আর সামনের দিন নিয়ে দুশ্চিন্তায় দুই ভাই। বহু টাকা ঋণ করিয়ে আলু তো বিক্রি করে আলু তো সব পচে গেল, এখন কি করবো আমি তো নিজেই বুঝতে পারতেছি না। আলুগুলো বিক্রি করে পারলাম না, আলুগুলো সম্পূর্ণ আমার পড়ে যাচ্ছে বাবা। এখন আমি নীরবে কিস্তি এলে তো আমার কিস্তি ছাড়তেছে না। রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা সদর উপজেলা সহ প্রায় প্রতিটি এলাকায় এখন আলুর স্তূপ। পচা আলু ছড়াচ্ছে দুর্গন্ধ। বাজারে চাহিদা না থাকা সহ হিমাগারে জায়গার অভাব তৈরি করেছে এ সংকট। যা আবাদ করছি ঋণ করিয়া এই আলুগুলা তো বেচতে পারি নাই, যা বেচছি কিছু বেচছি আর বাকিগুলোতে ফেলে দিছি। পচে গেলে এমন অবস্থা যে ফেলে দিতেও টাকার দরকার। ওই 1 টাকা 2 টাকার আশা দেখি দাম বাড়লে এদিকে আবার 10 টাকা আলু ফেরত দেওয়া লাগে। কোল্ড স্টোরে যে আমরা আলু রাখতে পারি না, এই জন্য রাখতে পারি না, আমরা ছোট কৃষক অত প্রভাবশালী নই। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনের আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষক কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে এই ধরনের মেসেজ আসলে আমরা তাদেরকে বিশেষ করে প্রণোদনের আওতায় তাদেরকে আমরা বীজ, সার, বিভিন্ন ফসলের উপকরণ যেগুলো সহায়তা দিয়ে থাকি, আমরা তাদেরকে সেই সহায়তার আওতায় নিয়ে আসবো। চলতি বছর রংপুরে 28,54,201 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আর জেলার 71টি হিমাগারে ধারণ ক্ষমতা 7,27,545 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। উচ্চ ফলনশীল জাতের ধান কৃষকের মাঝে জনপ্রিয় করতে দিনাজপুরে ব্যতিক্রমী রাইস গার্ডেন স্থাপন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। একই সীমানায় 54 জাতের ধান চাষ হয়। প্রতিটির বৈশিষ্ট্যগত পার্থক্য সহ ফলন ক্ষমতা পর্যবেক্ষণ করতে পারছেন কৃষক। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। ছোট ছোট প্লট করে আবাদ করা হয়েছে 54 জাতের ধান। দিনাজপুর সদরের কাউগাঁও প্রযুক্তি গ্রামে দেখা মিলবে এই রাইস গার্ডেনের। এই বাগান থেকে কৃষকরা সহজেই পর্যবেক্ষণ করতে পারেন বিভিন্ন ধানের জাতের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন, রোগবালাই সহনশীলতা, ফলন ক্ষমতা ও বৈশিষ্ট্যগত পার্থক্য। এতে সহজ হয় স্থানীয় পরিবেশ উপযোগী ধানের জাত নির্বাচন। কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে রাইস গার্ডেন। ধান গবেষণা থাকিয়া এই যে 108 ধানটা যে দিছে, ধানের কোনো বালা মুসিবত নাই, ধানটা হেভি সুন্দর হয়েছে। আগে 2 ক্ষেত আবাদ করতাম, এখন আউশ মৌসুমে আবাদ করতে 3 ক্ষেত সহ আবাদ করতেছি। এখানে যেহেতু দিনাজপুরে সুগন্ধি ধানটা বেশি আবাদ হয়,
তো সেই ক্ষেত্রে এখানকার যে স্থানীয় কৃষকরা আছে তারা অধিক লাভবান হবে। ধানের জাত সম্প্রসারণ এবং হাতে কলমে প্রযুক্তি প্রদর্শন রাইস গার্ডেনের লক্ষ্য বলে জানিয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তা। বলেন প্রকল্পটি ভূমিকা রাখবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে। পুরো বাংলাদেশে মোট 15টা রাইস গার্ডেন আমরা প্রদর্শনীতে রেখেছি। এটা আগামী আমন আউশ 3 মৌসুমেই আমরা প্রদর্শনীতে রাখবো, যাতে কৃষকদের সহযোগিতা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে আধুনিক ও উচ্চ ফলনশীল জাত জনপ্রিয় করবে রাইস গার্ডেন। উদ্ভাবিত অবমুক্তকৃত 61টি জাতের মধ্যে 54টি জাত একই জমিতে আমরা চাষাবাদ করেছি এবং তার মাধ্যমে একটি রাইস গার্ডেন স্থাপন করেছি। তার অন্যতম উদ্দেশ্য হলো কৃষক যেন তার এলাকার উপযোগী, জমির উপযোগী উপযুক্ত জাত নির্বাচন করতে পারে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণা উন্নয়ন প্রকল্পের অর্থায়নে স্থাপিত হয়েছে রাইস গার্ডেন। সময় সংবাদ, দিনাজপুর। লালমনিরহাটে বোরো ধানের বাজার দর কম থাকায় হতাশ কৃষক। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি সুফিয়ান আল হাসানের কাছে। এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাট সদরের যে পঞ্চগ্রাম ইউনিয়ন রয়েছে সেই জায়গাটিতে আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন এখানকার যারা কৃষক রয়েছেন তারা। আমরা এখানে আসার পরে কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে একটি 33% জমিতে ধান লাগানো থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত প্রায় 17,000 টাকার মতো তাদের খরচ হচ্ছে। কিন্তু এখন যে বাজার দর চলছে বোরো ধানের, সেই বাজার দরে তারা কিন্তু অনেক হতাশ। তারা যেমনটা জানিয়েছে যে বর্তমান 1 মণ ধান বিক্রি করে তারা পাচ্ছেন সর্বোচ্চ 750 থেকে 800 টাকা, যেখানে তাদের অর্ধেকের মতো খরচ, তারা যে ধানটা আবাদ করেছিল সেই খরচ কিন্তু তারা তুলতে পারছেন না। এখন আমরা এখানে যেই পঞ্চগ্রাম যেখানে রয়েছি সেখানে কিন্তু কৃষকরা তাদের ধান কাটছেন, কিন্তু তাদের মনে সেই সুখ নেই। ধান তোলার পরে যে কৃষকরা খুশি থাকেন সেই খুশিটা তাদের ভিতরে কাজ করছে না ধানের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে। তারা যেমনটা জানাচ্ছেন যে এখানে তারা ধান আবাদ করার পরে তারা ধান যখন হাটে নিয়ে যাচ্ছেন, তারা যে দামটা পাচ্ছেন সেই দামে তারা লাভবান না হলেও সেখানকার যারা পাইকার রয়েছেন তারা কিন্তু ধান গুদামজাত করে পরে বিক্রি করে তারা কিন্তু অধিক মুনাফা পাচ্ছেন। তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। আমরা ধান গবেষণা লালমনিরহাট খামার বাড়ির সাথে কথা বলেছি। খামার বাড়ির যিনি প্রধান কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটা জানিয়েছেন যে এখন কিছুটা ধানের দাম কম হলেও আগামী যে দিনগুলো রয়েছে কয়েকদিনের ভিতরেই কিন্তু সরকার তার নির্ধারিত দামে যে ধান কিনবে, তখন কিন্তু এই বোরো ধানের যে দাম রয়েছে সেটি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখানে আসা কৃষকদের সাথে কথা বলে যেমনটা জানিয়েছি, প্রায় 33% জমিতে যদি আমরা দাম ধরি তাহলে প্রায় 3,500 টাকা এই ধান কর্তনে তাদের খরচ হচ্ছে। তারা কিন্তু মুনাফার মুখ দেখছে না, তারা কিন্তু হতাশায় ভুগছেন, এমনটাই জানিয়েছেন এখানকার কৃষকরা। তো এই ছিল লালমনিরহাট থেকে সবশেষ খবরাখবর। লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত ছিলাম। কোরবানির ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঠাকুরগাঁয়ের খামারিরা। দেশি গরুর পাশাপাশি খামারগুলোতে মোটা তাজা করা হচ্ছে শাহিওয়াল, সিন্ধি ও ফ্রিজিয়ান জাতের গরু। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁয়ের খামারিরা। খামারে দেশি প্রাণীর পাশাপাশি লালন পালন করা হচ্ছে শাহিওয়াল, সিন্ধি ও ফ্রিজিয়ান জাতের গরু। খামারিরা জানান কিছুটা মোটা তাজা করতে দেওয়া হয় প্রাকৃতিক খাবার, দেওয়া হচ্ছে না ক্ষতিকর কোনো ইঞ্জেকশন। এতে রুষ্টপুষ্ট ও আকর্ষণীয় হয় কোরবানির পশু। আগেভাগেই পছন্দের পশু কিনতে দূর দূরান্ত থেকে খামারেই আসছেন অনেকে। প্রচুর পরিমাণ গরু আছে, মানুষজন আসতেছে, গরু নিয়ে যাচ্ছে, কেউ অ্যাডভান্স দিয়ে যাচ্ছে। খাবারের দাম বেশি, অন্য অন্য জিনিসের দাম, খুদির দাম বেশি, চালের দাম বেশি, ভুসির দাম বেশি। পশু খাদ্যের মূল্য বৃদ্ধিতে বেড়েছে লালন পালনের খরচও। বাজারে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো গেলে কাঙ্ক্ষিত মূল্যে গরু বিক্রির আশায় খামারিরা। 70,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ 6 লক্ষ টাকা দামের গরু আছে। তবে কারো 2 দাঁত, 4 দাঁত, ছোট বড়
দেশি শাহিওয়াল বিদেশি সব ধরনের গরু আমাদের আছে, লাইভ ওয়েটে আমরা বিক্রি করি। কুরবানির এতগুলা মাল নিয়ে আমরা বিপাকে পড়ে যাই, আবার ভারত থেকে যদি গরু আসে তখন আমাদের অবস্থা তখন খারাপ হয়ে যায়। প্রাণী সম্পদ বিভাগ বলছে এবার জেলায় চাহিদার চেয়ে বেশি গরু রয়েছে। খামারিদের লাভবান করতে দেওয়া হচ্ছে পরামর্শ। বৈজ্ঞানিকভাবে ভ্যাকসিনেশন দিয়ে, কৃমিনাশক দিয়ে মোটা তাজাকরণ করা যায়, সেই বিষয়গুলোই কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আমাদের অফিসাররা এবং আমাদের যারা মাঠ পর্যায়ে আছে আমরা সবসময় কিন্তু এই বিষয়গুলো আমরা তদারকি করছি। ঠাকুরগাঁয়ে ছোট বড় 24টি পশুর হাট থাকলেও অনেকেই খামার থেকে কেনেন কোরবানির পশু। কয়েকদিনের মধ্যে বেচাকেনা বাড়বে বলে জানান খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে জেলার 5টি উপজেলায় 4,500 খামার রয়েছে। ঈদকে সামনে রেখে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে 1 লাখের বেশি পশু লালন পালন করা হচ্ছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বাড়ছে ইসরায়েলি হামলা ও হিজবুল্লাহর পাল্টা আক্রমণ। নাবাতিয়েহে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি। টাইর ও বেকা উপত্যকা জুড়ে ড্রোন ও বিমান হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি। সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ এবং ভালুকা গ্রামের শফিকুল ইসলাম সোমবার স্থানীয় সময় দুপুরে একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। এ সময় এলাকাবাসীর কাছে রুটি পৌঁছে দিতে যাওয়া পৌরসভার একটি র্যাপিড গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে বিস্ফোরণে গাড়িটি ধ্বংস হয় এবং পাশের ভবনে থাকা 2 বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএনএ জানিয়েছে নাবাতিয়ে গভর্নরেটের আদর্শিত ও কুসাইবা বিনতে জাওয়াইলের কাফরা এবং পশ্চিম বেকার মাসগারায় বিমান হামলা হয়। টাইরের শরীফা শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রেও হামলা চালানো হয়, সেখানেও বেশ কয়েকজন হতাহত হন। পরে দুয়েই শহরে আরেকটি ড্রোন হামলায় একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক হামলার দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে আল বায়দা এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। আল আদাইসায় ইসরায়েলি আর্টিলারি অবস্থানেও আঘাত হানার দাবি করে তারা। এছাড়া আল বায়দা নাকাউরা সড়কে বুলডোজারের পাশে অবস্থান নেয়া ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর গোলাবর্ষণের কথাও জানায় গোষ্ঠীটি। টাইট থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণার 3 সপ্তাহ পরও দক্ষিণ লেবাননে মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সময় লেবাননের সেনাপ্রধান জার্মানির সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরুতে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2,869 জন নিহত এবং 8,730 জন আহত হয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের দেওয়া জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিকে লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে তেহরানের অবস্থানকে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। ইরান বলছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত এবং চমক অপেক্ষা করছে প্রতিপক্ষের জন্য। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা আবারও কূটনৈতিক চাপ ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে তীব্র হয়ে উঠছে। এদিকে কাতার ও কুয়েতের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনার মধ্যেই আবারও চলছে পাল্টাপাল্টি কূটনৈতিক লড়াই। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের ভিত্তিতে দেয়া ইরানের জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিকে লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে ইরানের অবস্থানের কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। এমনকি ইরানের প্রতিক্রিয়াকে নির্বোধ আখ্যা দিয়ে আবারও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। ইরান কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এখন এক ধরনের কৌশলগত ফাঁদে পড়ে গেছেন। মানে তিনি পূর্ণমাত্রার যুদ্ধেও যেতে চান না, আবার ইরানের সামনে পুরোপুরি নতজানু অবস্থানও নিতে পারছেন না। তাই যুক্তরাষ্ট্র এখন চাপ ও হুমকির মধ্যেই একটি অনিশ্চিত কূটনৈতিক অবস্থায় দাঁড়িয়ে আছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, দেশের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। তার মতে ভুল কৌশল ও ভুল সিদ্ধান্তের পরিণতি কখনোই সাফল্য আনবে না।
তিনি সতর্ক করে বলেন, ইরানকে চাপ দিয়ে কোনো সমাধান সম্ভব নয়, তা পরিস্থিতিকে আরও জটিল করবে। অন্যদিকে নিষেধাজ্ঞা, তেল রপ্তানি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক মধ্যস্থতার উদ্যোগ চললেও উত্তেজনা কমার ইঙ্গিত নেই। কাতার ও কুয়েতের কূটনৈতিক প্রচেষ্টা পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে, তবে অগ্রগতি অনেকটাই ধীর। মধ্যপ্রাচ্যের বিস্তৃত এই উত্তেজনা এখন পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে প্রভাবিত করছে। নাদিম মারজান, সময় সংবাদ। অবশেষে দুইবারের সাফ জয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের জটিলতা কাটতে যাচ্ছে। সময় সংবাদের খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঋতুপর্ণাকে দেয়া বাড়ি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমিনুল হকের নির্দেশে একটি প্রতিনিধি দল রাঙামাটিতে কথা বলেছেন ঋতুপর্ণা চাকমার পরিবারের সঙ্গে। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। বাংলাদেশ নারী ফুটবল দলের এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমা। 2024 সালে তার গোলেই ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। এর কিছুদিন পরেই ঋতুর জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার সুযোগ পায় বাংলার জয়িতারা। বাংলাদেশের জন্য এত গৌরব বয়ে আনা ঋতুপর্ণা চাকমা পরিবার নিয়ে রাঙামাটিতে থাকেন জীর্ণশীর্ণ এক বাড়িতে। নতুন বাড়ির নির্মাণে 2025 সালের মার্চ মাসে ঋতুপর্ণা চাকমার নামে 12 শতক খাস জমি বরাদ্দ দেয় সরকার। তবে লম্বা সময় অতিবাহিত হলেও বিভিন্ন জটিলতায় সেখানে নির্মাণ হয়নি বাড়ি, জানিয়ে খবর প্রচার করে সময় সংবাদ। এরপরেই নড়ে চড়ে বসে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে ঋতুপর্ণাকে দেওয়া বাড়ি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে একটি প্রতিনিধি দল রাঙামাটিতে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে সরজমিনে পরিদর্শন করেছে। এ সময় ঋতুপর্ণার পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত সকল সমস্যা শুনেন তারা। রাঙামাটি জেলা প্রশাসকের সঙ্গেও সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক জানান, ঋতুপর্ণার বাড়ি তৈরিতে সব ধরনের প্রস্তুতি থাকলেও জমি বন্দোবস্ত সংক্রান্ত জটিলতায় থেমে গেছে বাড়ি নির্মাণের কাজ। মূলত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এখনও বাড়ি নির্মাণের জমি পুরোপুরি বুঝে পাননি ঋতুপর্ণা চাকমা। পরিদর্শন শেষে তথ্য উপাত্ত সহ প্রতিবেদন তৈরি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দিবে প্রতিনিধি দলটি। সরকারের এমন উদ্যোগে নতুন করে আশার সঞ্চার ঘটেছে ঋতুপর্ণা চাকমার পরিবারে। এর আগে বিসিবির বিগত কমিটি ঋতুপর্ণাকে বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও জমি জটিলতার শেষ পর্যন্ত প্রতিশ্রুতি আর রাখতে পারেনি তৎকালীন বিসিবি কমিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাউল আলিফ। ধন্যবাদ তাজমিলা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।